হাই, আমি আশিস দাস। আজকে তোমাদের ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতি এর সাহায্যে কি করে একটা ত্রিভুজ এবং একটি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেটি শেখাবো। আমরা সকলেই জানি যে একটা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থাকে এবং একটা চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু থাকে। তাহলে তোমাকে যদি গ্রাফ পেপারে 3টি বিন্দু, যে কোনো 3টি বিন্দু স্থাপন করতে দেই এবং আমরা যদি ওই 3টি বিন্দু পরপর যুক্ত করি তাহলে একটা ত্রিভুজ উৎপন্ন হবে এবং সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি করে নির্ণয় করব সেটা আমরা দেখব। সাপোজ এখানে ধরে নাও একটা বিন্দু আছে x1 y1, এখানে একটা বিন্দু আছে x2 y2, আর এখানে একটা বিন্দু ধরো x3 y3। যদি আমরা বিন্দু 3টি পরপর যুক্ত করি তাহলে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হলো। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে সেটা কিভাবে নির্ণয় করব সেটা দেখো। আচ্ছা, তো এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তোমরা একটি সূত্র মনে রাখবে, যেটা আমি বলছি। দেখো যে x1 y1, x2 y2 ও x3 y3 এগুলো হলো 3টি বিন্দু। x1 y1, x2 y2, x3 y3 এগুলো এক একটি সংখ্যা, +2, -3, +5 বা -7, 0, যে কোনো একটা সংখ্যা। তাহলে এই 3টি বিন্দু দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফল দেখো। তাহলে x1 y1, x2 y2 ও x3 y3 বিন্দু 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল দেখো। সূত্রটা দেখো, সূত্রটা হবে হাফ ইন্টু মডুলাস। আচ্ছা, এই চিহ্নটাকে আমি বলছি, এই চিহ্নটাকে বলা হয় মডিউলাস। দুটো দাগ থাকবে আর মাঝখানে যে কোনো সংখ্যা থাকবে। এই মডিউলাস মানে কি তোমরা করেছিলে দেখো, যদি মড 4 থাকে তাহলে সেই সংখ্যাটা কত হয় 4, কিন্তু যদি মডের ভেতরে -4 থাকে তাহলে এই মডিউলাস যেহেতু আছে, মডিউলাস মানে হচ্ছে সব সময় আমরা ধনাত্মক মানটাকে নেব, সুতরাং এই মানটা কত হবে 4। যেহেতু ক্ষেত্রফল কখনোই শূন্য হতে পারে না, সুতরাং এখানে আমরা সবসময় একটি মডিউলাস চিহ্ন নিয়ে করব। যদি ভেতরে মাইনাস চিহ্ন থাকে তবে সেই মাইনাসটা উঠে যাবে। আচ্ছা, এবার সূত্রটা দেখো কি করে করবে তোমরা। প্রথমে 3টে বিন্দু তোমাদের দেওয়া থাকবে, একটা x1 y1, একটা x2 y2, একটা x3 y3। আচ্ছা দেখো, এই বিন্দু 3টিকে পরপর করে লিখো, x1 y1, x2 y2, x3 y3। এবার প্রথমে যে বিন্দুটা আছে x1 y1 সেটাকে আবার লিখবে। মনে রাখবে প্রথমে যেটা থাকবে সেটাকে আবার শেষে আমরা লিখব। এবার দেখো যে যদি এই দিকটাকে আমরা বাম দিক বলি আর এই দিকটাকে যদি ডান দিক বলি তাহলে মনে রাখবে বাম দিকের প্রথমে আমরা ওপর থেকে শুরু করব। কি বললাম? বাম দিকের ওপর থেকে শুরু করব আর ডান দিকের নিচে নেব, দিয়ে আমরা গুণ করব। তাহলে প্রথমে এটার সাথে এটা গুণ, x1 y2। নেক্সট দেখো এটার সাথে এটা গুণ, প্লাস x2 y3। নেক্সট এটার সাথে এটা, অর্থাৎ x3 y1।
এইভাবে আমরা গুণ করব, বাম দিকের উপর আর ডান দিকের একটা নিচে ঘর নেব, উপর নিচ, এইভাবে দেখো এটা একটা উপরে এটা একটা নিচে, এটা গুণ করা হলো, ব্র্যাকেটের ভিতরে আমরা লিখে নিলাম। এবার মনে রাখবে এখানে একটা মাইনাস চিহ্ন হয়, কি বললাম এখানে মাইনাস চিহ্ন হবে, মাইনাস চিহ্নর পরে আবার ব্র্যাকেট দিয়ে লিখো। এবার প্রথমে আমরা বাম দিক থেকে শুরু করেছিলাম, এবার শুরু করব ডান দিক থেকে, তাহলে আবার একইভাবে গুণ করব, ডান দিকের ওপর বাম দিকের নিচ, অর্থাৎ x2y1 এটা গুণ করব প্লাস x3y2 এটা গুণ করব প্লাস x1y3 ব্র্যাকেট ক্লোজ। এখানে একটা মডের চিহ্ন দিয়েছে, এখানে একটা, এই চিহ্নটাকে আমি কি বললাম মডুলাস চিহ্ন বলে। এবার ক্ষেত্রফলের একক কি, ক্ষেত্রফলের একক আমরা জানি কি হয় বর্গ, সুতরাং এককটা কি হলো বর্গ একক। তাহলে তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। আবারও বলি কি করে বের করবে, প্রথমে বিন্দুগুলো পরপর করে লিখে নিবে, x1 y1 x2 y2 x3 y3, প্রথম বিন্দুটা আবার লিখবে x1 y1। এবার এটাকে আমরা যদি বাম দিক বলি, এটাকে যদি ডান দিক বলি, ব্র্যাকেটের ভিতরে কি লিখবো বাম দিকের ওপর আর ডান দিকের এক ঘর নিচে, সুতরাং x1 এর সাথে এটা গুণ করব, বসিয়ে দিলাম, x2 এর সাথে এটা গুণ করব, বসিয়ে দিব, x3 এর সাথে এটা গুণ করব, বসিয়ে দিব, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার একটা কি চিহ্ন দেব মাইনাস। এবার ডান দিকের ওপর থেকে শুরু করব, তাহলে এটার সাথে বাম দিকের নিচে এটা গুণ করব, বসালাম, এটার সাথে এটা বসালাম, এটার সাথে এটা বসালাম, দিয়ে এবার ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই হবে ত্রিভুজের ক্ষেত্রফল। সূত্রটা এটা তোমরা মনে রাখবে। এবার দেখো আমি যদি অঙ্ক করি একটা, তাহলে দেখো কি হবে। ধরো তোমাকে একটা অঙ্ক বললো, একটা বিন্দু 2, আর একটা বিন্দু 3, 0, অপর একটা বিন্দু দিল 1, -2, দিয়ে বললো যে এই তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে বললো। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, আমি বলেছি হাফ, একটা মডুলাস চিহ্ন দেব। দেখো প্রথম বিন্দুটাকে লিখো 2, -2, দ্বিতীয়টাকে লিখছি 3, 0, তৃতীয়টাকে লিখছি 1, -2। আমি কি বলেছিলাম, এই যে প্রথমে যেটা লিখেছি সেটাকে আবার নিচে লিখব, অর্থাৎ 2, -2। এবার দেখো আমি ক্ষেত্রফল বের করব, কি করে বলেছিলাম, ব্র্যাকেট, বাম দিকের ওপর আর ডান দিকের এক ঘর নিচে গুণ হবে, এটার সাথে এটা, 2 এর সাথে 0 গুণ করলে কত 0, নেক্সট 3 দুগুণে 6, মাইনাস আছে তারপর -6, 1 এর সাথে -2 গুণ, তাহলে কত হচ্ছে -2, প্রথম গুণটা হয়ে গেছে। এখানে আমি একটা বলেছিলাম মাইনাস চিহ্ন দেব। এবার কি করব, ডান দিকের ওপর থেকে শুরু করব, তাহলে দেখো -2 এর সাথে কি 3, -6, 0 এর সাথে 1, +0, -2 এর সাথে 2, -4, মডুলাস চিহ্ন ক্লোজ করলাম। এককটা কি হবে বললাম বর্গ একক। এবার দেখো হাফ, এটাকে যদি ক্যালকুলেশন করে কত হবে, -6, -2, -8, এখানে দেখো একটা মাইনাস চিহ্ন, এটা যদি ক্যালকুলেশন করি কত হবে, -6, -4, -10, বর্গ একক। হাফ, -8, মাইনাসে মাইনাসে +10, বর্গ একক। হাফ ইন্টু এটা কত হচ্ছে 2, বর্গ একক।
মনে রাখবে যদি এখানে মাইনাস চলে আসে তবে এই মডিউলাসের জন্য মাইনাসটা উঠে যাবে। যদি মডিউলাসের বাইরে বের করি তাহলে সব সময় আমরা ধনাত্মক মানটাকে নেব, ধনাত্মক সংখ্যা নেব। যেহেতু এখানে ধনাত্মক আছে তাহলে এমনিতেই মডিউলাসের বাইরে বেরোচ্ছে। যদি এখানে -2 থাকতো তবে এটা কি হতো বলতো, মডিউলাসের বাইরে বেরোলে +2 হয়ে যেত। সুতরাং এটা কত হলো, 1/2 × 2 বর্গ একক সমান কত, 1 বর্গ একক। এইভাবে একটা ত্রিভুজের 3টে বিন্দু জানা থাকলে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। এবার ধরো যে তোমাকে বলল 3টে বিন্দু দিয়ে দিল, দিয়ে বলল যে প্রমাণ করো বিন্দু 3টি একই সরলরেখায় অবস্থিত। অথবা তোমাকে প্রমাণ করতে বলল যে প্রমাণ করো বিন্দু 3টি সমরেখ। কিংবা আরেকটা মান তোমাকে বের করতে বলে যে কোনো একটা বিন্দুতে হয়তো কে লিখে নিল বা পি লিখে নিল, দিয়ে তোমাকে বলল যে কে এর মান কত হলে বিন্দু 3টি সমরেখ হবে। তখন আমরা কি করব? আচ্ছা তোমরা দেখো যে সমরেখ মানে আমরা কি জানি, যে যদি একটি সরলরেখার উপর 2 বা তার বেশি বিন্দু অবস্থান করে তখন আমরা কি বলি, বিন্দু 3টি সমরেখ। অর্থাৎ এখানে ধরো x1 y1, এটা x2 y2 আর এটা x3 y3। তখন আমরা বলতে পারবো যে যেহেতু বিন্দু 3টি এই সরলরেখার উপর অবস্থিত অর্থাৎ বিন্দু 3টি সমরেখ। আচ্ছা এখানে দেখো যে যেহেতু এটা একটা সরলরেখা, তাহলে সরলরেখার কি কোনো ক্ষেত্রফল হয়? ক্ষেত্রফল হয় না। সরলরেখার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত হয়, 0। অর্থাৎ 3টে বিন্দু দিয়ে আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। যদি ক্ষেত্রফলটা 0 হয় তবে আমরা কি বলতে পারবো, বিন্দু 3টি একই সরলরেখায় অবস্থিত বা বিন্দু 3টি সমরেখ। তাহলে যদি তোমাকে সমরেখ প্রমাণ করতে বলে আমরা ক্ষেত্রফল কি করে বের করতে হয় সেটা শিখে গেছি। তাহলে প্রথমে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব, সমান ক্যালকুলেশন করলাম, সমান যদি 0 চলে আসে তাহলে আমরা প্রমাণ হয়ে গেল যে অতএব বিন্দু 3টি সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত। এবার ধরো তোমাকে বললো যে কে এর মান কত হলে বিন্দু 3টি সমরেখ হবে বা একই সরলরেখায় অবস্থিত। দেখো এরকম একটা অঙ্ক দেখি, ধরো 1 -1 2 -1 আর একটা বিন্দু তোমাকে বললো কে -1। এবারে এখানে তোমাকে বলে দিল যে কে এর মান নির্ণয় করো যাতে বিন্দু 3টি সমরেখ, এইভাবে বলতে পারে, বা বিন্দু 3টি একই সরলরেখায় অবস্থিত এইভাবেও বলতে পারে। আচ্ছা দেখো কি করব, প্রথম কাজ হবে তোমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব। ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 1/2 × মডুলাস। যেভাবে আমরা শিখলাম 1 -1 প্রথম বিন্দুটা লিখলাম, তার নিচে কি লিখব 2 -1, তার নিচে কি লিখব কে -1। এবার আমি কি বলেছি, প্রথমে যেটা লিখেছি শেষে আবার সেটাই লিখব, অর্থাৎ 1 -1। এবার দেখো ব্র্যাকেটে বাম দিকের ওপর থেকে শুরু করব, ডান দিকের এক ঘর নিচে গুণ করছি। 1 এর সাথে -1 গুণ করলে -1, 2 এর সাথে -1 গুণ করলে -2, কে এর সাথে -1 গুণ করলে -k। এখানে একটা মাইনাস চিহ্ন দেব বলেছি, আবার ব্র্যাকেট। এবার ডান দিকের ওপর থেকে শুরু করব, বাম দিকের এক ঘর নিচে -1 এর সাথে 2 গুণ করলে -2, -1 এর সাথে কে গুণ করলে -k, -1 এর সাথে 1 গুণ করলে -1, দিয়ে বর্গ একক সমান 1/2 × এই মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, বা এটাকে একটু ক্যালকুলেশন করো।
-1 -2 -3 মাইনাস কে, এখানেও দেখো -3 - কে বর্গ একক, হাফ ইন্টু -3 - কে, মাইনাস দিয়ে যদি গুণ করি +3 + কে, তাহলে দেখো এটা কেটে যাচ্ছে। সুতরাং হাফ ইন্টু 0 মানে আমরা কত পেলাম 0। তাহলে তো এখানে কে তোমার থাকলো না, তাহলে কে এর মান কত হবে? যেহেতু এটা 0 চলে এসেছে, সুতরাং আমরা বলবো কে এর যে কোনো বাস্তব মানের জন্য এই বিন্দু তিনটি কি হবে সমরেখ, বাস্তব মান হতে হবে। আমরা অবাস্তব হতে গেলে কি হয় জানি, রুটের ভিতরে -2। তোমরা ক্লাস 9-এ বা ক্লাস 10-এ অবাস্তব মানের কোনো অঙ্ক করবে না। সুতরাং কে এর মান সবসময় বাস্তব, বাস্তব মানে যে কোনো সংখ্যা আর কি। তাহলে কে এর যে কোনো বাস্তব সংখ্যার জন্য আমরা বলতে পারবো ত্রিভুজটির ক্ষেত্রফলকে 0 পেলাম, তার মানে বিন্দু তিনটি সমরেখ। অতএব কে এর যে কোনো বাস্তব মানে বিন্দু তিনটি সমরেখ হবে। দেখো এবার যদি এখানে তোমাকে প্রশ্ন করতো যে দেখাও যে এই বিন্দু তিনটি সমরেখ, তাহলে কি করতে? ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে। বের করে দেখো 0 পেয়ে গেছো, অতএব উত্তরটা কি লিখতাম বিন্দু তিনটি সমরেখ, ব্যাস প্রমাণ হয়ে যেত। যদি তোমাকে বলতো বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত, এটা দেখাও, তাহলেও 0 পেয়ে গেছি, আমরা পেয়ে যেত, প্রমাণ করে নিতে পারতাম যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। এবার এখানে যে সব সময় 0 আসবে সেটা তো নয়, কারণ এখানে তোমাকে কে এর মান বের করতে বলেছে। ধরো যদি এখানে তুমি ক্যালকুলেশন করলে ত্রিভুজের ক্ষেত্রফল, ক্যালকুলেশন করার পর সাপোজ যদি এখানে তুমি মান পাও 2k - 1, এখানে 0-র জায়গায় ধরো 2k - 1 আছে ত্রিভুজের ক্ষেত্রফল। এবার যেহেতু তোমাকে বলে দিয়েছে বিন্দু তিনটি সমরেখ, সুতরাং আমরা কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে 0। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারবো 2k - 1 = 0। তাহলে দিস ইমপ্লাইজ 2k = 1, therefore k = 1/2। তাহলে এইভাবে আমরা কে এর মান বের করতে পারবো। এই গেল তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। এখান থেকে 3 রকম কোশ্চেন থাকতে পারে, যে 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলতে পারে, 2 নম্বর প্রমাণ করতে দিবে যে বিন্দু তিনটি সমরেখ এটা দেখাও বা একই সরলরেখায় অবস্থিত, 3 নম্বর তোমাকে বলে দিবে যে কে এর মান কত হলে বা পি এর মান কত হলে বিন্দু তিনটি সমরেখ হবে। এই 3 রকম এখান থেকে কোশ্চেন থাকে। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল জানা থাকতে গেলে এইগুলো আমরা অ্যান্সার করতে পারবো। এবার আমি বলি যে একটা চতুর্ভুজের ক্ষেত্রফল কি করে বের করব। চতুর্ভুজ মানে কটা শীর্ষবিন্দু থাকে? 4টি শীর্ষবিন্দু থাকে। ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে আমরা বের করেছি ঠিক একইভাবে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করব। সুতরাং এই সূত্রটা যদি আমরা করে থাকি ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে, তাহলে আমাদের সুবিধা কি, আমাকে যদি 4টে বিন্দু দেই তাহলে চতুর্ভুজ পাবো, তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। একইভাবে পঞ্চভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, যাই দেখ না কেন। আচ্ছা দেখা যাক, ধরো এখানে তোমাকে 4টে বিন্দু বললো, 2 - 2, 3 - 1, 1, 2, এবং এখানে ধরো তোমাকে বললো মূল বিন্দু। আচ্ছা তোমরা সকলেই জানো মূল বিন্দু মানে কি হয় 0, 0। তাহলে এই যে 4টে বিন্দু 1, 2, 3, 4, 4টে বিন্দু আমরা যদি পরপর যুক্ত করি তাহলে একটা কি উৎপন্ন হয় চতুর্ভুজ। এবার এই চতুর্ভুজের ক্ষেত্রফল কি করে বের করব সেটা দেখো। তাহলে লিখো অতএব চতুর্ভুজটির ক্ষেত্রফল
সমান একই সূত্র হাফ ইন্টু মডুলাস। দেখো বিন্দুগুলো পরপর করে লিখো, 2 -2 3 -1 1 2। আর একটা বিন্দু আছে। ত্রিভুজে আমরা কটা বিন্দু পেয়েছিলাম? 3টে। চতুর্ভুজে 4টে আছে, 0 0। এবার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমরা কি করেছিলাম? প্রথম বিন্দুটাকে আবার লিখেছিলাম। তাহলে এক্ষেত্রেও চতুর্ভুজের ক্ষেত্রফল যখন নির্ণয় করব তখন প্রথমটাকে আবার লিখব। সুতরাং দেখো যে এই সূত্রটার সাহায্যে আমরা যে কোনো ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক। যদি বিন্দুগুলো জানা থাকে তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। মনে রাখবে পরপর বিন্দুগুলোকে লিখে নিবে এইভাবে। লেখা শেষ হয়ে গেলে প্রথম বিন্দুটাকে আর একবার লিখবে। তারপরে দেখো কি সূত্র তোমরা জানো, বাম দিকের ওপরের সাথে ডান দিকের এক ঘর নিচ। এটাকে যদি বাম দিক বলি, এটাকে যদি ডান দিক বলি, তাহলে 2 এর সাথে -1 -2, 3 এর সাথে 2 +6, 1 এর সাথে 0, এগুলো সব গুণ করছি 0, 0 এর সাথে -2 মানে -0। এটা পুরোটাই হয়ে গেল। এখানে একটা কি বলেছিলাম, মাইনাস চিহ্ন দিব। দেখো এবার ডান দিক থেকে উপর থেকে শুরু করব। ডান দিকের উপর আর বাম দিকের এক ঘর নিচে। -2 এর সাথে 3 -6, -1 এর সাথে 1 -1, 2 এর সাথে 0 0, 0 এর সাথে 2 0। মডুলাস দিয়ে বর্গ একক। তাহলে দেখো হাফ ইন্টু, এটা যদি ক্যালকুলেশন করে কত হবে? +4 -2 +6 মানে কত? +4। এটাকে ক্যালকুলেশন করো, -6 -1 মানে কত? -7 বর্গ একক। হাফ ইন্টু 4 মাইনাসে মাইনাসে +7 বর্গ একক। হাফ ইন্টু 11 বর্গ একক। যেহেতু পজিটিভ আছে তাহলে মডুলাসটা উঠে গেল, 11/2 বর্গ একক ভাগ করলে 5.5 বর্গ একক। তাহলে এইভাবে 4টে বিন্দু জানা থাকতে গেলে আমরা এইভাবে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে একটা সূত্র মনে থাকতে গেলেই আমাদের হয়ে যাচ্ছে। এখানে আচ্ছা ক্ষেত্রফল ছাড়াও আমি একটা ত্রিভুজের ভর কেন্দ্র কি করে বের করবে সেটাও একটু বলে দিচ্ছি। আচ্ছা ভর কেন্দ্র মানে কি? কোনো ত্রিভুজ হোক বা কোনো বস্তুর ভর কেন্দ্র মানে হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুতে ওই বস্তুটার পুরো ভর, সমস্ত ভর কেন্দ্রীভূত থাকবে। তোমরা অনেক সময় দেখবে যে ফুটবল নিয়ে এক আঙুলে এইভাবে ফুটবলটাকে রেখেছে, বা একটা পেন নিয়ে এইভাবে রাখছে এক আঙুলে ব্যালেন্স করে। অর্থাৎ যে বিন্দুতে যেখানে এই আঙুলটা রাখলে ওইভাবে ব্যালেন্স করে থেকে যাচ্ছে, পড়ছে না, পেনটা হোক বা ফুটবলটা হোক, ওই বিন্দুটাই হচ্ছে ভর কেন্দ্র। মানে ওই বিন্দুতে বস্তুটির সমস্ত ভর কেন্দ্রীভূত আছে। আচ্ছা তো এটা একটু বলে নিচ্ছি আমি। তাহলে একটা ত্রিভুজ মানে আমরা জানি কটা শীর্ষবিন্দু থাকে? 3টে। তাহলে যদি 3টে শীর্ষবিন্দু থাকে, ধরো x1 y1, x2 y2 ও x3 y3 বিন্দু 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে দেখো আমরা কি করব, 3টেকে যোগ করো, x1 + x2 + x3/3, 3 দিয়ে ভাগ করবো যেহেতু 3টে আছে, কমা দিয়ে y1 + y2 + y3/3। এটা হলো কোন ত্রিভুজের ভর কেন্দ্র বের করার সূত্র। আচ্ছা একটা অঙ্ক দেখি। ধরো বিন্দু বললো 1, 2, -2, 3 আর 5, 0। এই 3টে বিন্দু দ্বারা ভর কেন্দ্র বের করতে বললো।
তাহলে কি করবা, প্রথমগুলোকে যোগ 1 - 2 + 5 বাই কত 3, 2 + 3 + 0 বাই 3 সমান, এটা যদি ক্যালকুলেশন করি কত হচ্ছে 4/3, এটা করলে কত 5/3। এইভাবে আমরা ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো একটা ত্রিভুজের ক্ষেত্রে। কিংবা অনেক সময় তোমাদের কোশ্চেনে দেই যে একটা ত্রিভুজের ভর কেন্দ্র তোমাকে বলে দিল মূল বিন্দু বা 0, 0। মূল বিন্দু মানে কি আমরা জানি 0, 0। এবার তোমাকে ত্রিভুজের দুটো শীর্ষবিন্দু দিয়ে দিল, অপর শীর্ষবিন্দু নির্ণয় করতে বলল। তাহলে কি করে করবে, যেমন দেখি কি করে করবো আমরা অঙ্কটা। তোমাকে ভর কেন্দ্র বলল সমান মূল বিন্দু। মূল বিন্দু মানে কি 0, 0, এটা বলে দিবে ভর কেন্দ্র। ভাই এখানে অন্য কোনো বিন্দু দিতে পারে, 2, -3, 1, 3, যে কোনো বিন্দুতে। আর তোমাকে দুটো বিন্দু বলে দিল, একটা বিন্দু 1, -2, আর একটা বিন্দু ধরো 2, 3। এই তৃতীয় বিন্দুটা বের করতে বললো। তাহলে তোমরা কি করে করবে, এই তৃতীয় বিন্দুটা ধরে নাও, মনে করি তৃতীয় বিন্দুটি x, y। এই তিনটি বিন্দু যদি জানা থাকে তাহলে তোমরা ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবে। তাহলে ভর কেন্দ্র কত হবে, আমরা বলতে পারবো ভর কেন্দ্র সমান কি 1 + 2 + x বাই কত 3 -2 + 3 + y বাই 3। তাহলে এটা কত হচ্ছে 3 + x বাই 3 1 + y বাই 3। ভর কেন্দ্র বেরিয়ে গেছে। এবার তো ভর কেন্দ্র দেওয়া আছে কত 0, 0। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারবো 3 + x বাই 3 1 + y বাই 3 সমান 0, 0। এবার প্রথমটার সাথে প্রথমটা সমান করো, অর্থাৎ 3 + x বাই 3 সমান 0, এটার সাথে এটা সমান। তাহলে এখান থেকে আমরা x এর মান পাবো 3 + x সমান 3 এর সাথে 0 গুণ করলে 0, অতএব x সমান কত -3। একইভাবে দেখো এটা 1 + y বাই 3, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা সমান করব, সমান 0, বা 1 + y সমান 0, অতএব y সমান -1। সুতরাং বিন্দুটা কত পেলাম -3, -1। এইভাবে তোমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো করতে পারবে। তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা পেয়ে যাবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, একটা শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে।